আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর একটা বিশেষ টপিক নিয়ে পড়াশোনা করব। এই টপিক থেকে আমাদের রিপিটেড কোশ্চেন আসে, সুতরাং আমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি টপিকটা পাশাপাশি রাখছি, সেটা হচ্ছে বেড মেকিং এবং পেশেন্ট পজিশনিং। ক্রিটিক্যাল নার্সিং কেয়ারের স্কিল, অর্থাৎ আমাদের স্কিল কতটুকু আছে, কি আছে না আছে সেটা মার্ক করার জন্য এই অধ্যায় থেকে একটা কোশ্চেন দেওয়া হয়। ফান্ডামেন্টালের অন্তর্গত এই অধ্যায় থেকে একটা ট্রু ফলস অথবা বেস্ট অ্যান্সার দেওয়া হয়। তো দেখি আমরা নিচের দিকে কি পড়বো, কি আমাদের জন্য আছে। এটা হচ্ছে প্রথমে আছে টাইপ অফ বেড। আমরা বেড মেকিং পড়েছি, টাইপ অফ বেড পড়েছি, বেড, আনঅকুপাইড বেড এবং অকুপাইড বেড। এছাড়া কার্ডিয়াক বেড, ফ্র্যাকচার বেড, পোস্ট অপারেটিভ বেড, অনেকগুলো টাইপের বেড থাকে। সেই বেডগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আমাদের যেটা আসছে আনঅকুপাইড বেড মানে এই বেডে কেউ নাই, অকুপাইড বেড মানে কেউ না কেউ আসে। আনঅকুপাইড মানে তোমরা মনে রাখবে এটা নিউ, নতুন বেড, অর্থাৎ আমাদের হসপিটালে যে নতুন বেডগুলো আমরা করে রাখি বা রোগী আসলে যে বেডগুলো আমরা করে দেই, এটা হচ্ছে আনঅকুপাইড বেড। আর অকুপাইড বেড মানে আগে থেকে রুগী বিছানায় আছে এবং রুগী থাকা অবস্থায় আমাদের বেড মেকিং করতে হবে। তো যারা স্পেশাল ওয়ার্ডগুলোতে কাজ করো বা কাজ করেছো দেখেছো, অবশ্যই সেখানে অকুপাইড বেড থাকতেই কিন্তু পেশেন্ট থাকতেই বেড করে দিতে হয়, নার্সকেই করে দিতে হয়, অ্যাটেন্ডেন্স সঙ্গে থাকে। তো স্পেশাল যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু এটা প্রতিনিয়ত করতে হয়। এছাড়া কার্ডিয়াক পেশেন্ট, যে তোমার সিসিউতে দেখবে যে কিছু কিছু পেশেন্টকে সবসময় মাথা উঠিয়ে রাখতে হয় বা উঠিয়ে রাখা হয়, এদেরকে কার্ডিয়াক পেশেন্ট বলা হয়। সুতরাং এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট, অপরদিকে আসতে পারে যে কার্ডিয়াক পেশেন্টকে কোন পজিশনে রাখা হয়, তো এই জন্য এই পয়েন্টটা আমার দরকার। এছাড়া ফ্র্যাকচার বেড, পোস্ট অপারেটিভ বেড, বার্ন বেড। বার্ন বেডের জন্য স্পেশালিটি কি, যারা বার্ন ওয়ার্ডে কাজ করেছো বা বার্ন ইউনিটে কাজ করেছো তারা বুঝতে পারবে যে পেশেন্টের সব কিছু স্টেরাইল থাকে, অর্থাৎ কোনো একেবারে টোটালি জীবাণুমুক্ত। আমরা তো বেডশিট কখনো স্টেরাইল করি না, কিন্তু বার্ন পেশেন্টের জন্য অবশ্যই এসব স্টেরাইল থাকতে হয়। কারণ কি, বার্ন পেশেন্ট সহজেই ইনফেকশন হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, সুতরাং তার জন্য। তো আমরা বেড টাইপগুলো জেনে রাখলাম এবং আমাদের পরীক্ষায় আসলে আমরা যেন এগুলো পারি। এটা হচ্ছে ট্রু ফলস টাইপ কোশ্চেন। এরপর আমরা আসি আনঅকুপাইড বেড। মেড মেড হোয়েন পেশেন্ট ইজ নট ইন বেড, অর্থাৎ আমরা যেটা বললাম নিউ পেশেন্ট, বিছানায় বেড নেই। তো এটা কি, প্রোভাইড ক্লিন কমফোর্টেবল বেড প্রিপেয়ার ফর নিউ অ্যাডমিশন, মেইনটেইন ইনফেকশন কন্ট্রোল। তো এখান থেকে যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে নতুন পেশেন্টের জন্য আমরা কোন বেড দিই বা আমরা কোন বেড করি, সেটা হচ্ছে আনঅকুপাইড বেড। এটা হচ্ছে আমার স্পেশাল পয়েন্ট। প্রসিডিওর আমার লাগবে না, প্রসিডিওর দরকার নেই। এরপর আমার আসবে অকুপাইড বেড। অকুপাইড মানে বিছানায় বেড মেড হোয়েন হোয়াইল পেশেন্ট ইজ লেইং ইন ইট, পেশেন্ট শুয়ে থাকবে এই সময় আমাকে বেড করতে হবে, এটা হচ্ছে অকুপাইড বেড। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে পারপাস কমফোর্টেবল ইমোবিলাইজ, পেশেন্টকে নড়াচড়া করা, প্রিভেন্ট প্রেশার সোর এবং মেইনটেইন হাইজিন। ঠিক আছে। অপরদিকে যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে যে আমরা পেশেন্টকে প্রেশার সোর প্রিভেন্ট করার জন্য কোন বেড দেবো, অর্থাৎ অকুপাইড বেড, কোন বেডে কেয়ার দেবো, অকুপাইড বেডে, অর্থাৎ পেশেন্ট যে পেশেন্টে যেখানে থাকবে এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। প্রসিডিওর অ্যাভয়েড। এরপর আমাদের আসবে স্পেশাল বেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারবে একটু পরে। দেখো স্পেশাল বেড কেন, কার্ডিয়াক বেড। কার্ডিয়াক বেড কি আমরা হবলার পজিশনে রাখি। ফ্র্যাকচার বেড কি হচ্ছে ফ্রেম সাপোর্ট, নরম সাপোর্ট দেওয়ার জন্য আমরা ফ্র্যাকচার বেড রাখি। পোস্ট অপারেটিভ বেড থাকে, বার্ন বেড, স্টেরাইল এনভায়রনমেন্ট, সব কিছু স্টেরাইল এনভায়রনমেন্ট থাকে। এইগুলো হচ্ছে স্পেশাল বেড। এছাড়া পারপাস কি, প্রোভাইড স্পেসিফিক সাপোর্ট ফর কন্ডিশন। আমাদের এটা মনে রাখবে স্পেশাল বেড কেন দরকার, অর্থাৎ একটা পেশেন্টকে স্পেসিফিক যেটা দরকার তাকে আমরা সেটা দেবো। কার্ডিয়াক পেশেন্টের জন্য যেটা দরকার উঁচিয়ে রাখতে হবে দেবো, ফ্র্যাকচার পেশেন্টের জন্য বিভিন্ন পজিশনে রাখতে হবে, তারপর তাকে ভরা দিয়ে রাখতে হয়, ট্রাকশন দিয়ে রাখতে হয়, সুতরাং তার জন্য স্পেশাল বেডের প্রয়োজন হয়। পোস্ট অপারেটিভ বেড রাখতে হয়, পোস্ট অপারেটিভ পেশেন্টের বিভিন্ন অপারেশনের পর বিভিন্ন পেশেন্টকে বিভিন্ন পজিশনে রাখতে হয়। সেটা বার্ন বেড, বার্নের পেশেন্ট সহজেই ইনফেকশন হয়ে যায়, সুতরাং তার সমস্ত জিনিসপত্র ক্লিন থাকতে হবে, শুধু ক্লিন নাই স্টেরাইল থাকতে হবে। নার্সিং কেয়ার দরকার নেই। এরপর আমার আসবে অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সারসাইজ। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা অ্যাক্টিভিটি এক্সারসাইজ আমাদের অ্যাডিশনাল টপিক। এটা হচ্ছে প্ল্যান ফিজিক্যাল মুভমেন্ট, মেনটেইন
অর ইমপ্রুভ বডি ফাংশন। পেশেন্ট তো থাকবেই, পেশেন্ট সবসময় থাকে। এই পেশেন্টকে এক্সারসাইজ মুভমেন্ট করার মানে পেশেন্টের বডি ফাংশন ইমপ্রুভ করার জন্য আমরা অ্যাক্টিভ এক্সারসাইজ করাই। তো অ্যাক্টিভ এক্সারসাইজের পারপাস এটা ট্রু ফলস আকারে আসতে পারে, কি করতে পারে, ইমপ্রুভ সার্কুলেশন, প্রিভেন্ট বেড শোর অ্যান্ড স্টিফনেস, শক্ত হয়ে যেতে পারে, আমরা বেড শোর হইতে পারে, সেটা আমরা প্রিভেন্ট করব। এবং মেইনটেনিং মাসেল স্ট্রেংথ আমরা করবো, প্রমোট রিকভারি, পেশেন্ট দ্রুত সুস্থ হবে। এইগুলো আমাদের, এটা কি অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন। তো অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন 3টা টাইপ হতে পারে। যেমন হচ্ছে অ্যাক্টিভ এক্সারসাইজ, পেশেন্ট নিজেই করতে পারে, আমরা পেশেন্টকে বলে দিব যে আপনি হাত নড়াচড়া করেন, পা নড়াচড়া করেন, ওঠেন বসেন, তাহলে এটা করতে পারে, এটা মানে কি অ্যাক্টিভ এক্সারসাইজ। প্যাসিভ এক্সারসাইজ কি হচ্ছে, যে পেশেন্ট নিজে করতে পারছে না, একজন অ্যাসিস্টেন্ট অথবা নার্স অথবা পেশেন্ট অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমরা সহযোগিতা করলে পেশেন্ট কিন্তু উঠতে পারে, বসতে পারে, এটা অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ। অর্থাৎ পেশেন্ট কোনো মতে সে নড়াচড়া করতে পারে না, টোটালি তার অ্যাসিস্ট্যান্টের ওপর নির্ভর করে সে এই কাজটা করতে থাকে। সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, পেশেন্ট নলেজ মোবিলিটির, এটা 3টা পর্যায়। এরপর আমরা আসি পেশেন্ট পজিশনিং, ভেরি ইম্পর্টেন্ট। বারবার তোমরা দেখেছো রিপিটেডলি সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে পেশেন্ট পজিশনিং নিয়ে থাকে, উপর হয়ে থাকা, চিত হয়ে থাকা, এই যে পর্নে পজিশন, সুপাইন পজিশন, সেমি ফাউলার, হাই ফাউলার, ঠিক আছে, ট্রেন্ডেলেনবার্গ, এই যে বিভিন্ন পজিশনগুলো আছে আমরা দেখেছি, ঠিক আছে, লিথোটমি, লেফট লেটারাল, রাইট লেটারাল, ঠিক আছে, এই যে বিভিন্ন প্রকার পজিশনগুলো আছে, সেই পজিশনগুলো কেন রাখা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু খেয়াল করে দেখি। পারপাস কি, মেইনটেইন কমফর্ট, অর্থাৎ যে পেশেন্টকে যে অবস্থায় রাখলে ভালো হয় সেটা রাখবো, সেই পজিশনে রাখবো। প্রিয় বন্ধুরা, এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু তোমার কমন নাও পড়তে পারে, আবার কমন পড়তেও পারে, কিন্তু তোমার সিকোয়েন্স দেখে কোশ্চেনের অর্থ বুঝে তুমি যদি উত্তর করো তাহলে দেখা যাবে 100% না হলেও 80-90% তোমার হয়ে যাবে। প্রিভেন্ট প্রেশার সোর, আমরা প্রেশার সোরকে প্রিভেন্ট করব। ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড সার্কুলেশন, পেশেন্টের ব্রেথিং অ্যান্ড সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য পেশেন্ট পজিশন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি সুপাইন পজিশন কি, অন ব্যাক, সুপাইন পজিশন বা পিছনের ব্যাক সাইডের উপর ভর দিয়ে থাকে। প্রোন পজিশন মানে কি, অন অ্যাবডোমেন, আমাদের অপশন কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। অন অ্যাবডোমেন পজিশন মানে কি, প্রোন পজিশন, আমরা পেটের উপর ভর দিয়ে থাকা। সাইড লিন মানে কি, ল্যাটারাল। সেমি সেটিং মানে কি, ফাউলার। সিম পজিশন, এই যে বিভিন্ন প্রকার নাম দিয়ে উল্টাপাল্টা আসতে পারে। সুপাইন পজিশন আমরা কেন রাখবো, পেশেন্ট লাইস ফ্ল্যাট অন ব্যাক, সোজা হয়ে শুয়ে থাকবে। এটার কি উদ্দেশ্য কি, এটা আমাদের আছে যে কোন পজিশনে ক্যাথেটার করা হয়, কোন পজিশনে ডেলিভারি করা হয়, এই ধরনের কিন্তু আমাদের পজিশন নিয়ে কথা আছে। সুতরাং এটা দরকার, সুপাইন পজিশন, মেল ক্যাথেটারাইজেশন, তারপরে অ্যান্টিরোড বডি সার্জারি, তারপরে ভাইটাল সাইন মেজারমেন্ট। দেখো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এটা, যে আমি সুপাইন পজিশনে পেশেন্টের কি করব, এটা ট্রু ফলস আকারে আসতে পারে। ডরসাল রিকম্বিনেন্ট পজিশন, ব্যাক লাইন, নি রিফ্লেক্স এবং ফিট ফ্ল্যাট। ইউজ কি করব, রেক্টাল এক্সামিনেশন করার জন্য ডরসাল রিকম্বিনেন্ট পজিশনে থাকতে হয়। ভেজানাল এক্সামিনেশনের জন্য, ফিমেল ক্যাথেটারাইজেশনের জন্য, এই যে ফিমেল ক্যাথেটারাইজেশনে কোন পজিশনে থাকতে হবে এইটা তোমার, তারপরে মেল ক্যাথেটারাইজেশনে কোন পজিশনে থাকতে হবে, এই জন্য আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই পজিশনটা তোমরা পড়ে নেবে, অবশ্যই পড়বে, মনে রাখবে, এটা আমাদের কোশ্চেন আসবে। প্রোনে পজিশন, ওপর হয়ে রাখার প্রোন পজিশনের জন্য আমরা কেন রাখবো, পেশেন্ট লাই অন অ্যাবডোমেন, ওপর হয়ে থাকবে। প্রিভেন্ট বেড শোর, ব্যাক এক্সামিনেশন, ট্রিটমেন্ট অ্যান্ড সার্জারি, অর্থাৎ আমার স্পাইনাল কর্ডের যে সার্জারিগুলো হয়, ব্যাকের যেগুলো কাজ করতে হয়, সেগুলো হচ্ছে আমার প্রোন পজিশনে রাখতে হবে। এগুলো কিন্তু ভাইবার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। লেফট লেটারাল, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে যে নিমা কোন পজিশনে দেওয়া হয়, লেফট লেটারাল পজিশনে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার জানার কথা, এগুলো আমাকে জানতে হবে, এগুলো পজিশন অনুযায়ী আমার জানলে বারবার আমাকে কিন্তু আর ওই মুখস্থি করতে হবে না, এমসিকিউ মুখস্থি করতে হবে না। রেকটাল এক্সামিনেশনের জন্য, তারপর টেম্পারেচার কারেক্ট করার জন্য, রেকটাল সাপোজিটরি দেওয়ার জন্য, এনিমা দেওয়ার জন্য আমরা লেফট লেটারে রাখবো। ফাউলার পজিশনে কেন রাখবো, সেমি সিটিং পজিশন, অর্থাৎ হেড এলিভেটেড। তারপর রিলিফ ডিসনিয়া, পেশেন্টের যখন শ্বাসকষ্ট হয় আমরা কি বুঝি, একটু বসে থাকেন, মাথাটা উঠে থাকেন, এটা হচ্ছে ফাউলার পজিশন। অনেকভাবে আছে যে সিওপিডির পেশেন্টকে কোন রাখবো, শ্বাসকষ্টের পেশেন্টকে কোথায় রাখবো, এইটা। অ্যাবডোমিনাল ডিসচার্জ, যদি পেশেন্টের পেটে কোনো কিছু পাইন থাকে বা অন্য কিছু যদি থাকে, তাহলে তাকে সেটা ডিসচার্জ বের করার জন্য আমার দরকার হয়। ইমপ্রুভ ব্রেথিং, শ্বাস প্রশ্বাস ভালো নেওয়ার জন্য ওই একই কথা, শ্বাসকষ্টের পেশেন্টকে আমরা ফাউলার পজিশনে রাখি।
কার্ডিয়াক পজিশন আমরা বলেছি হাই ফাউলার সিটিং আপরাইট, পেশেন্টকে বসে রাখতে হয়, কার্ডিয়াক পেশেন্টকে রাখতে হয় রিলিফ সিভিয়ার ডিসনিয়া অতিরিক্ত শ্বাসকষ্ট রিলিফ করার জন্য। ডেলেনবার্গ পজিশন কেন রাখবো? হেড ডাউন, ফিট আপ, মাথা নিচু থাকবে, পা উপর থাকবে। কেন করতে হয় এটা? পেলভিক এক্সামিনেশন দরকার হয়, পেলভিক সার্জারির জন্য দরকার হয়, শক ম্যানেজমেন্টের জন্য দরকার হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ শকের পেশেন্টকে কোন পজিশনে রাখবো? ডেলেনবার্গ পজিশনে। কেন রাখবো? অর্থাৎ ওই সময় পেশেন্টের কি হয়, ব্লাড প্রেশার কম থাকে, হার্টে রক্তের সার্কুলেশন, মাথায় সার্কুলেশন দেওয়ার জন্য পায়ের দিক থেকে রক্ত আমরা শরীরের ওপর দিকে উঠাতে হয়। তা আমরা কিভাবে উপর দিকে উঠাবো? উপর দিকে উঠানোর একটাই উপায় হচ্ছে পাটা উঁচু করে দেওয়া এবং মাথাটা নিচু করে দেওয়া, তাহলে পেশেন্ট সহজেই রিকভারি হবে। এরপর আমরা আসছি লিথোটমি পজিশন। লিথোটমি পজিশনে কেন রাখা হয়, কোন পজিশনে রাখবো? যার হচ্ছে সুপাইন উইথ লেগ রেস্ট অ্যান্ড স্ট্রিপ। লিথোটমি পজিশনে কি শুয়ে থাকবে, পাটা উঠানো থাকবে। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, এই গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, ইউরিনারি ক্যাথেটার, নর্মাল অপারেটিভ ডেলিভারি, নর্মাল ডেলিভারির জন্য আমরা লিথোটমি পজিশন। এটা কোনো পরীক্ষায় আসে যে কোন পজিশনে আমরা ভ্যাজাইনাল ডেলিভারি করি, এইটা কিন্তু আমরা এই যে দেখি লিথোটমি পজিশন। ঠিক আছে, কেউ ফাওলার পজিশন দেবে, কেউ লিথোটমি পজিশন দেবে, এটা কনফিউশন। কিন্তু একই রেট হচ্ছে, যদি তোমার লিথোটমি পজিশন কোশ্চেনের ভিতরে থাকে তাহলে সেটা 1 নাম্বার, আর যদি লিথোটমি পজিশন না থাকে তখন যদি ফাওলার পজিশন থাকে তাহলে সেটা 1 নাম্বার। আর দুটা যদি থাকে তাহলে আগে লিথোটমি দেবে, আর যদি দুইটার একটা না থাকে তাহলে যেটা থাকবে ফাওলার অথবা লিথোটমি সেটা দিয়ে দিবে। নি চেস্ট পজিশনও থাকবে, এটা হচ্ছে সিগময়েড সার্জারি। ঠিক আছে, রেকটাল ভ্যাজাইনাল এক্সামিনেশন সিগময়েডোস্কোপির জন্য নি চেস্ট পজিশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো পজিশন কিন্তু আমি মার্ক করে দিলাম, যেটা আমার মনে রাখা দরকার, স্পেশাল পয়েন্ট যেটা মনে রাখা দরকার। রোজ পজিশন ভেরি ভেরি, এই গত পরীক্ষায় তোমাদের আসছিল। ঠিক আছে, ট্রাকিওস্টমি, টনসিলেক্টমি বা ট্রাকিওস্টমি বা টনসিলেক্টমি করার জন্য পেশেন্টকে কি করা হয়, রোজ পজিশনে, মাথাটা পিছন দিকে শুয়ে থাকে, পিছন দিকে মাথাটা নামিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে তোমার রোজ পজিশন। নেক এক্সটেন্ডেড, হেড হেলিং, মাথাটা ঝুলে থাকবে। কোন কিসের জন্য? টনসিলেক্টমি, টনসিল অপারেশনের জন্য কোন পজিশনে রাখতে হয়? রোজ পজিশনে। প্রিয় বন্ধুগণ, তোমরা এই পজিশনগুলো মনে রাখবে, কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। পেশেন্ট লিফটিং, পেশেন্ট ট্রান্সফারিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেশেন্ট আমাকে সরাইতে হয়, নিয়ে যেতে হয়। মুভ পেশেন্ট সেফ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এটাকে মেথড কি? 1 পার্সন লিফট, 2 পার্সন লিফট এবং মেকানিক্যাল লিফট। তো এটা নিয়ে পেশেন্ট পজিশনে বেশি এখন পর্যন্ত কোশ্চেন আসেনি, তাই অ্যাভয়েড করে গেলাম। তোমরা একবার রিডিং পড়ে নিতে পারো আমাদের পিডিএফ যাদের প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে। এরপর আমরা আসি অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, প্যাসিভ রেঞ্জ অফ মোশন। অ্যাক্টিভ রেঞ্জ উপরে পড়লাম, এবার হচ্ছে প্যাসিভ রেঞ্জ অফ মোশন। অর্থাৎ আমরা কেন ব্যায়াম করে দিব, একজনকে কেন ব্যায়াম করে দেওয়া দরকার, কি উদ্দেশ্য কি? প্রিভেন্ট জয়েন্ট স্টিফনেস। পেশেন্ট শুয়ে থাকতে থাকতে পেশেন্টের জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, সে পা ভাঁজ করতে পারে না। ইমপ্রুভ সার্কুলেশন, মেনটেন জয়েন্ট ফ্লেক্সিবিলিটি। আমরা জয়েন্টের ফ্লেক্সিবিলিটি রাখার জন্য, সার্কুলেশন বৃদ্ধি করার জন্য এবং জয়েন্ট স্টিফনেস প্রিভেন্ট করার জন্য আমরা প্যাসিভ অর্থাৎ ব্যায়াম করিয়ে দিয়ে থাকি আমরা, সোজা কথা যেটা। তো আরেকটা কথা হচ্ছে, যে কোনো ইনজুরি হেলিং করতে হলে সেখানে ভালো সার্কুলেশন থাকতে হবে। ভালো সার্কুলেশন কি থাকবে? ভালো সার্কুলেশনের একটাই হচ্ছে ইমপ্রুভ এই যে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, প্যাসিভ রেঞ্জ অফ মোশন, দুইটা ব্যায়াম করা হয়, পেশেন্ট নিজে নিজে করবে অথবা আমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, কি করবে? ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, হাত ভাঁজ করবে, সোজা করবে, ঘোরাবে, এগুলো বলা হয়েছে। ঠিক আছে, এছাড়া আর বিশেষ কথা এই পর্ব থেকে নেই। তো প্রিয় বন্ধুরা, আজকের এই লেকচারগুলো আমাদের লাইফলাইন বই থেকে করা হলো। আর বন্ধুরা, তোমরা যদি নতুন কোনো তথ্য জেনে থাকো আজকের লেকচার থেকে, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। আর পিডিএফ যদি কারো প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আর এছাড়াও যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে, জানার থাকে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার দরকার হয়, তাহলে আমাদের গ্রুপে SMS করবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই আমার SMS করা যাবে এবং এখানেই আমার সঙ্গে কথা বলা যাবে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটা লাইক, একটা সাবস্ক্রাইব চাই, যদি তোমরা একটা তথ্য নতুন হলেও জানতে পারো, একটু যদি উপকার হয়, তোমরা এটুকু করলে আমরা উৎসাহ পাই। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।